ওকে। তো আমরা বেসিক্যালি বলের অনেকগুলো টাইপ জানছি মনে হয়। আমরা কয় রকম বল চিনি এখনো পর্যন্ত? অনেক বল। কয়েকটা নাম বলতে পারবা? টান বল। ট্রাই করো। টান বল। সাম্য বল। হুম। আহ, সাম্য বল। সাম্য বল কোনো স্পেশাল বল না। যখন দুইটা বল মানে নেট বল যখন শূন্য হয় তখন তাকে সাম্য বল বলে। So, সাম্য বল নতুন কোনো বল না, ওটা হচ্ছে লব্ধি বল। এর যোগফল সাম্য বল বলে। আর কোনো বল? মহাকর্ষ বল। মহাকর্ষ বল। আর কোনো? টেবিলের উপর একটা বস্তু রাখলে কি একটা বল দেয় না? অভিকর্ষ বল। না না, অভিলম্ব বল দেয় না একটা, যে তুমি টেবিলের উপর বস্তু রাখলে ও, টেবিল বস্তুর উপর কোনো উপর ঠেলা দিল। নর্মাল ফোর্স বা অভিলম্ব বল বলে, বা অভিলম্বিক ক্রিয়াও অনেকে বলে। হুম, জি। আর একটা বল কি দিই, যেমন মানুষ যদি কোনো একটা বস্তুকে ঠেলি, এইগুলো এক ধরনের বল, তাই তো? হুম। এখন এই যে যতগুলো বল আছে, আরো হয়তো তুমি পড়তো রসায়নে, যে আমাদের কোন একটা পদার্থ সৃষ্টি হয়েছে কি দ্বারা? ইলেকট্রন প্রতিনিধিত্ব। প্রথমত কোন একটা পদার্থ সৃষ্টি হয়েছে পরমাণু দ্বারা, জি। তুমি যেটা বলছো সেটাও সঠিক। এই পরমাণু কান আবার সৃষ্টি হয়েছে কি দ্বারা? পরমাণুর ভিতরে আছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, তাই তো? এখানে ইলেকট্রনের চার্জ আছে কি? আছে। প্রোটনের কি চার্জ আছে? আছে। নিউট্রনের কি চার্জ আছে? না। আচ্ছা, চার্জ জিনিসটা কি? আধান। আধান জিনিসটা কি? চার্জের বাংলা তো আধান, বাট চার্জ জিনিসটা কি বলতে পারবা? না। দেখো, আমাদের আকর্ষণ যেগুলো বল। আসছে, আমাদের যেগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক যে রাশিগুলো আমাদের আছে, এর মধ্যে কি কি ছিল? ভর ছিল, সময় ছিল, তড়িৎ প্রবাহ ছিল, তাই তো? এমন 7টা মৌলিক রাশি ছিল। এর মধ্যে কিন্তু চার্জ কোনো মৌলিক রাশি ছিল না। কিন্তু চার্জ হচ্ছে কোন একটা পদার্থের এমন একটা বৈশিষ্ট্য, মানে যেটা কোন একটা পদার্থের ভিতরে এই বৈশিষ্ট্যখান থাকবে। যেমন তুমি এটা কখনো চিন্তা করতে পারবা না যে একটা বস্তু আছে তার ভর নেই। চিন্তা করতে পারবা? না, না। বস্তু থাকলে তার ভর থাকবে। এই যে বস্তু থাকলে যেমন তার ভর থাকছে, এটা তার কি একটা মৌলিক বৈশিষ্ট্য, যেটা বস্তু থাকবে অবশ্যই তার ভর আছে। সেম ভাবে একটা বস্তু থাকলে ওই বস্তুর যে পরমাণুটা আছে, কারণ বস্তু আছে মানে কি ভর আছে, আর ভর থাকলে তার ভিতর কি থাকবে? পরমাণু থাকবে। পরমাণু আছে মানে কি, ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে। এই যে কোন একটা বস্তুর যে মৌলিক বৈশিষ্ট্য, সেই একটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে চার্জ। এবং একে এই ছাড়া আর কোনোভাবে তুমি ডিফাইন করতে পারবে না, বা নির্দেশ সংজ্ঞায়িত করতে পারবে না যে চার্জ আসলে কি। চার্জ আসলে কি? এটা একটা পদার্থের বৈশিষ্ট্য, মৌলিক বৈশিষ্ট্য, যে একটা পদার্থ যদি হয় তার মধ্যে চার্জ অবশ্যই থাকবে। এছাড়া আর কোনো ব্যাখ্যা এর নাই। কথা ক্লিয়ার? হুম। তাহলে যেমন আমি তোমাকে যদি বলি ভরের সংজ্ঞা কি, তুমি কিন্তু ভরের সংজ্ঞা ট্রাই করে দেখতে পারো। ভরের সংজ্ঞা তুমি দিতে পারবে না। বলতে পারো, অনেক কথা বলতে পারবা, বাট আসলে যে যেমন সংজ্ঞা, সংজ্ঞা দ্বারা কি বোঝায়? ওই জিনিসটাকে নির্দিষ্ট করা হয়। এমন কোন সংজ্ঞা তুমি ভর সম্পর্কেও ভালো একটা সংজ্ঞা দিতে পারবে না। সেম কথা চার্জের ক্ষেত্রে সত্য। বাট এটা একটা বৈশিষ্ট্য যেটা আমরা অনুভব করতে পারি। যেমন আহ হয়তো এক্সপেরিমেন্ট করছো যে তুমি একটা
চিরুনি নিলে, নিয়ে চুলে অনেক ঘষলে, ঘষার পরে ওটাকে যদি একটা কাগজের টুকরার কাছে নিয়ে আসো, দেখবা যে কাগজের টুকরাটা কি হচ্ছে, আকৃষ্ট হচ্ছে। তাহলে এই যে আকৃষ্ট হচ্ছে, এই আকর্ষণের কারণটা কি? কারণটাকে আমরা এক্সপ্লেন করি চার্জের সাহায্যে। যে কোন একটা চার্জ বেশি আছে, কোন একটা চার্জ কম আছে, ফলে একটাই ধনাত্মক চার্জ, একটা ঋণাত্মক চার্জ বেশি, ফলে এদের মধ্যে একটা আকর্ষণ বলা হয়। এমন একটা জিনিস তুমি মানে আইডিয়া তৈরি করতে পারো নিজের ভিতরে। ওকে, তাহলে তুমি নিজেই বললে যে এই একটা চার্জ আর একটা চার্জ কি করে, আকর্ষণ করে, তাই তো? এখন কে কাকে আকর্ষণ করে? প্রোটন কি প্রোটনকে আকর্ষণ করে? না। প্রোটন কাকে আকর্ষণ করে? ইলেকট্রন। ইলেকট্রনকে। ইলেকট্রন কাকে আকর্ষণ করে? প্রোটন। আচ্ছা, একটা পদার্থের কোন জায়গায় ইলেকট্রন থাকে? ইলেকট্রন আছে নিউক্লিয়াসের বাইরে। একটা পরমাণু নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে। ইলেকট্রন কি করে বাইরে? মানে ধরে আছে। ঘূর্ণায়মান অবস্থা থাকে। কোন পথে করে? বিদ্যুৎ পক্ষপাত। ওই কক্ষপথের আকৃতি কেমন? গোলাকার। বৃত্তাকার। এবং পরবর্তীতে বৃত্তাকার বলে গেছেন কে? বোর। পরবর্তীতে বোরের একটা ভুল হয়েছে যে শুধুমাত্র বৃত্তাকার না, কিছু কিছু ক্ষেত্রে উপবৃত্তাকারও হয়। সেটা বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে ইলেকট্রন গুলো ঘুরে। সো এই যে নিউক্লিয়াসের ভিতরে যে চার্জ, মানে যে কণা দূরে থাকছে, একটা হচ্ছে কে, প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। আচ্ছা, প্রোটন এবং নিউট্রন গুলো খুবই ছোট্ট একটা জায়গায় থাকে কিন্তু। তুমি হয়তো এমন শুনছো যে একটা খেলার মাঠে, যে একটা ফুটবল খেলার মাঠ চিন্তা করো। ফুটবল খেলার মাঠে যদি ফুটবলটা দেখো, ওই ফুটবলটা তোমার হবে নিউক্লিয়াস, আর ওই পুরো মাঠটা হবে পরমাণু। পুরো মাঠটা হবে পরমাণু, আর ওই ফুটবল হবে কোনটা, নিউক্লিয়াস আকারের। তার মানে বুঝতে পারছো যে পুরো মাঠের তুলনায় নিউক্লিয়াসটা কত ছোট। জি। এখন ওইটুক জায়গার ভিতরে তোমার থাকছে প্রোটন এবং নিউট্রন, যেখানে প্রোটন এবং নিউট্রনের ভর প্রায় সমান, বাট ইলেকট্রনের ভর কি খুবই সামান্য। ইলেকট্রনের ভর কত? ওয়ান। ইলেকট্রনের ভর, ও ইলেকট্রনের ভর ইলেকট্রন ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻³ যেখানে নিউট্রনের আর প্রোটনের ভর কত বলো তো? এদের দুজনের ক্ষেত্রে অলমোস্ট সেম, এবং আমি খুব কাছাকাছি মানটাই লিখছি। 1.67 × 10⁻27 কেজি। একটার ক্ষেত্রে 1.6725, আর একটার ক্ষেত্রে 1.675। তো একটু ডিফারেন্স আছে, বাট অলমোস্ট সেম ধরা যায়। এখন দেখো, এই যে তোমার ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভরের চেয়ে প্রোটন এবং নিউট্রনের ভর কত গুণ বেশি দেখো তো? 9 গুণ। 9 গুণ। 7 আর 3 10। একটু ডিফারেন্ট ভাবে হিসেব করেছো তুমি। এই যে ইলেকট্রনের ভর দ্বারা, মানে প্রোটনের ভরকে ইলেকট্রনের ভর দ্বারা ভাগ করো, দেখো সঠিক মান পেয়ে যাবা। ওটা তোমার কাজে রাখলাম। অনেক গুণ ভারী, তুমি বুঝতে পারবে যে জিনিসটা অনেক গুণ ভারী। এখন এই ভারী দুইটা বস্তুকে, যার মধ্যে একজনের চার্জ আছে একজনের চার্জ নাই, এই দুইটাকে ধরে রাখছে কে? আমরা তো বুঝলাম যে প্রোটনের চার্জ পজিটিভ নিউক্লিয়াসের আছে, আর ইলেকট্রনের চার্জ নেগেটিভ বাইরে আছে, এটা পরস্পরকে আকর্ষণ করছে, এটা বুঝলাম। ঠিক আছে, ঘুরছে, আকর্ষণ করে ঘুরছে। এবং এর ভিতরে আরো কাহিনী আছে, আমরা সিম্পল বুঝলাম যে আকর্ষণ করছে। কিন্তু এই যে প্রোটনের
নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন আছে, এদেরকে কে আকর্ষণ করছে? এদেরকে ধরে রেখেছে কে? ইলেকট্রন। হ্যাঁ হ্যাঁ। ইলেকট্রন। কেন? ইলেকট্রন ইলেকট্রন। মানে নেগেটিভ চার্জ আর প্রোটনের পজিটিভ। আচ্ছা, জিনিসটা কিন্তু অমন না তুমি যেমন ভাবছো। এখানে আহ ত- তুমি এমন একটা জিনিস ভাবো, ওই যে ছোটবেলায় যে দড়িতে একটা ঢিল বাঁধলাম, বেঁধে বা মাথার উপরে ঘোরাতাম। এখন ওই যে ঢিল কান ঘোরাচ্ছ, ঘোরাচ্ছে কে? তুমি। এখন ওই তুমি যে ঘোরাচ্ছ, ফলে ওইটা ঘুরছে। কেন ঘুরছে বলো তো? আমি বুঝতে পারি। তুমি ঘোরাচ্ছ তাই, জি ঠিক আছে। কিন্তু আরো একটু কারণ আছে। এক, তোমার ভরের চেয়ে তার ভর কিন্তু কম। ওই যে যে পাথরটা আছে ওর ভর কিন্তু অনেক কম। জি। এমন যদি হইতো যে তুমি অনেক ভারী একটা বস্তু কোনোভাবে ঘোরাইছো, ঘোরানোর পরে দেখা যাবে তুমি তোমাকেও পাথরটা ঘুরাই ফেলছে। মানে তুমি অনেক ভারী যদি বস্তু হয়, আর তুমি যদি ওই পাথরের তুলনায় কম ভার হও, তুমি ওকে ঘোরাতে দেখো তুমিই ঘুরে যাচ্ছ, এমন একটা বিষয় হবে। জি। এখানে প্রোটনের আর নিউটনের ভর অনেক বেশি, এরা আছে কেন্দ্রে। সো এদেরকে কেন্দ্র করে ঘুরছে কি ইলেকট্রন, কারণ এর ভর কম। এখন এদের একসাথে রাখার জন্য ইলেকট্রনের কিন্তু কোনো ভূমিকা নেই। ইলেকট্রনের ভূমিকা কোন জায়গায় শেষ? ওই যে আকর্ষণ করে ঘুরছে, যদি আকর্ষণ না করতো ইলেকট্রন থাকতো না। হয় এর কাজ চলে আসতো, না দূরে চলে চলে যেত, কিছু একটা হতো। কিন্তু এখানে প্রোটনের চার্জ আছে, নিউটনের কোনো চার্জ নেই। এদেরকে এক জায়গায় করে রাখছে কে? এক জায়গায় থাকার কারণ কি? এদের মধ্যে একটি নিউক্লিয় বল কাজ করে। এগুলো ডিটেলস স্টাডি, আমরা গভীরে যাব না। এই অ্যাটমিক নিউক্লিয়ার বোমা নাম শুনছো? জি। এই নিউক্লিয়ার বোমাখান কিভাবে তৈরি হয়? এই নিউক্লিয়ার বোমাখান, এই যে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন এবং নিউট্রন আছে না, এদেরকে কি একসাথে থাকে, এদেরকে কোনোভাবে যদি আলাদা করা যায়, বা কোনোভাবে যদি অন্য কোনো পরমাণু তৈরি ভাঙা যায়, যেমন ইউরেনিয়ামকে ভাঙা হয়, ইউরেনিয়াম নাম শুনছো? জি। আমাদের যে পারমাণবিক চুল্লি আছে রূপপুরে, ওখানে কিন্তু ইউরেনিয়াম ব্যবহার করা হয়। এই ইউরেনিয়াম থেকে কি করে শক্তি অর্জন করা হয়। আর শক্তি কিভাবে তৈরি করে? ইউরেনিয়ামটা অন্য একটা কম্পাউন্ডে ভেঙে যায়, ভাঙার ফলে প্রোটন এবং নিউট্রনের মধ্যে মানে বিচ্ছেদ ঘটে যায়, বিচ্ছেদ ঘটার পরে কিছুটা শক্তি তৈরি হয়, ওই শক্তিটা আমরা বিদ্যুৎ আকারে পাই। এই যে প্রোটন এবং নিউট্রনকে এক জায়গায় ধরে রাখছে, এই ধরে রাখার জন্য যে বলটা কাজ করে সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। কোন বল? খবর নিউক্লিয়ার। এই সবল নিউক্লিয় বল নিয়ে তুমি ভবিষ্যতে যখন কলেজ উঠবে তখন ডিটেলসে পড়বা। সবল নিউক্লিয় বল। এবং এমনকি আমাদের প্রকৃতিতে মোট যত ধরনের বল তুমি চিন্তা করতে পারো, এই সবগুলো বলকে চারটা ভাগে ভাগ করতে পারো। যত প্রকার বল তুমি চিন্তা করতে পারো না কেন, চারটা মৌলিক ভাগে ভাগ করা হয়। একটা আমরা পড়ে আসছি, সেটা কি? মহাকর্ষ বল। দুই, সবল নিউক্লিয় বল, এই যে প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে বলটা। আর এটা একটা দুর্বল বল হয়েছে। আমরা পড়লাম। হ্যাঁ দুর্বল হয়েছিল এখন। হ্যাঁ, দুর্বল নিউক্লিয় আমি আসছি এটা। মানে আমি আমার সিরিয়াল অনুযায়ী বলি। আর একটা, এই যে প্রোটন এবং ইলেকট্রন এদের মধ্যে যে আকর্ষণ বলটা, বা নিউট্রন, সরি, ইলেকট্রন আর ইলেকট্রনের মধ্যে যে বিকর্ষণ বলটা, এ একটা বল। এটা কি শুধু স্থির তড়িৎ বল কিন্তু। এগুলো নিয়ে ডিটেলস আমরা কোন একটা অধ্যায়ে কথা বলবো। তো জানাই রাখছি যে এটা যদি প্রোটন মানে পজিটিভ চার্জ হয়, এটা যদি পজিটিভ চার্জ হয়, তুমি হয়তো জানো এরা পরস্পরকে কি করবে? আবার বিকর্ষণ করবে। বিকর্ষণ কি? সমধর্মী চার্জ মানে একই ধরনের চার্জ হলে পরস্পরকে বিকর্ষণ করে। যেমন বিকর্ষণ। এইটা যদি মাইনাস চার্জ হয়, এটা যদি মাইনাস চার্জ হয়, তাহলে এটা এরা পরস্পর কি করবে? তাও বিকর্ষণ। বিকর্ষণ করবে। কিন্তু যদি একটা ধনাত্মক চার্জ হয় আর আর একটা যদি নেগেটিভ বা ঋণাত্মক চার্জ হয়, তখন এরা পরস্পরকে কি করে? আকর্ষণ করে। আর প্রকৃতিতে প্রায় সব ভিন্ন ধর্মী জিনিসই পরস্পরকে আকর্ষণ করে। যে কোনো ভিন্ন ধর্মী জিনিস পরস্পরকে আকর্ষণই করে। এখন এখানে আমার জরুরি বিষয় এটা না। এখানে জরুরি বিষয় হচ্ছে এই যে চার্জ গুলো আমরা কথা বলছি, এই যে একটা ধনাত্মক চার্জ, এই একটা ধনাত্মক চার্জ,
বা ঋণাত্মক চার্জ, যে চার্জই হোক না কেন, এরা কিন্তু সব স্থির অবস্থায় আছে। জি। কেমন থাকে? এর স্থির অবস্থায়। থাকে। এই যে যখন এরা স্থির থাকে, আর স্থির অবস্থায় এদের মধ্যবর্তী যে বল তৈরি হয়, মধ্যে যে বল তৈরি হয়, একে বলে স্থির তড়িৎ বল। কি বল? তড়িৎ স্থির বল। তড়িৎ বল। এখন এই যে ইলেকট্রন কান যখন চলবে, আমরা জানি কি ইলেকট্রন ঘোরাঘুরি করে, তার মানে চলাচল করতে পারে কি? প্রোটন কিন্তু চলাচল করতে পারে না, প্রোটন কি থাকে একটা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। চলাচল করে কে? ইলেকট্রন। প্রোটন। সেম জি জি ভাবে, শুনছি। যে কারেন্ট যে তুমি দেখছো, বিদ্যুৎ বাল্ব জ্বলছে, এগুলো সব কার ফলে জ্বলছে? ইলেকট্রন চলার ফলে জ্বলছে, প্রোটন চলার ফলে জ্বলছে না। এখন এই যে ইলেকট্রন চলার ফলে যে জ্বলছে, যখন ইলেকট্রন চলবে তখন এর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। চৌম্বক ক্ষেত্রের নাম শুনছো? জি। এই যে একটা চুম্বক তো চেনো, একটা চুম্বক আর একটা চুম্বকের কাছে নিয়ে আসলে কি হয়? বিকর্ষণ করে না? আবার ওটাকে যদি না, ঘুরে আবার কাছে নিয়ে আসে তখন কি করে? আকর্ষণ করে। তো চুম্বকের ভিতরে দুইটা পোল আছে, একটা হচ্ছে নর্থ পোল আর একটা সাউথ পোল, বা উত্তর মেরু দক্ষিণ মেরু। এগুলো না আমরা এখন গভীরে যাচ্ছি না। আহ, জেনে রাখো সেম কাজ আমাদের এর ক্ষেত্রেও হয়, যে তোমার প্রোটন আর যে ইলেকট্রন আছে, সরি সরি, প্রোটন, মা একটু আস্তে কথা বলো। প্রোটন আর যে ইলেকট্রন আছে, এদের মধ্যে যেমন দুইটা তো ভিন্ন ধর্মী চার্জ, কিন্তু এদের মধ্যে যেমন আকর্ষণ এবং বিকর্ষণ হচ্ছে, যে সমধর্মী পরস্পরকে বিকর্ষণ, ভিন্নধর্মী পরস্পরকে আকর্ষণ। সেম কাজ চুম্বকের ক্ষেত্রেও হয়। যখন উত্তর মেরুর কাছে নিয়ে আসে তখন কি হয়? পরস্পরকে বিকর্ষণ করে। বিকর্ষণ। আবার উত্তর মেরু যখন দক্ষিণ দক্ষিণ। মেরুর কাছে নিয়ে আসে তখন আমরা আকর্ষণ করে। এবং আরো বড় বড় হলে আমি জানাবো কোন এক সময়, যে আসলে ওখানে মেরু বলে কোনো কিছু নাই। ওটা জাস্ট আমরা ধরে নিচ্ছি এখানে মেরু টেরু। ওর ভিতরে পুরো ডিফারেন্ট একটা ইলেকট্রনের সাজানোর উপর নির্ভর করে। এই যে চৌম্বক জিনিসটা, তুমি চাইলে কারেন্টের তারের সাহায্যে দেখতে পারো। এই যে কারেন্টের তার আছে না, এই তারের ভিতরে যখন কারেন্ট যাবে তখন এর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। উম যদি ওর নাম কি, এই যে দিক নির্দেশ করে, ওটার নাম কি? কম্পাস। কম্পাসে এই যে দিক নির্দেশ করে কিভাবে করে বলো তো? জানো কি? হ্যাঁ। উম তোমার একটা কাজ দেবো, কালকে আমাকে জানাবা, যে নেটে ঘাটাঘাটি করবা, যে কম্পাস দিয়ে কিভাবে দিক নির্ণয় করা হয়। তখন দেখবা যে পৃথিবীর একটা চৌম্বক ক্ষেত্র, পৃথিবীর নিজস্ব একটা কি আছে? চৌম্বক ক্ষেত্র আছে। ওই চৌম্বক ক্ষেত্রের সাথে তোমার এই যে কাটা কম্পাসের, সরি, কম্পাসের ভিতরে একটা চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক আছে। এই চৌম্বকটা ওই চৌম্বকের ভিতর সাথে মানে সম্পর্ক তৈরি করে, করে আমাদের একটা দিক দেখায়। তুমি এটা নিয়ে আজকে একটু নেটে ঘাটাঘাটি করো। এমনকি ওই কম্পাসটা যখন তুমি একটা তারের, যে তারের মধ্যে কারেন্ট আছে, ওর পাশে যখন নিয়ে আসবে দেখবা যে ওই ওই কম্পাসের যে কি বলে একে, যে দিকটা বোঝায়, ওটা দেখবা এরা নড়াচড়া করবে। যখন একটা তারের ভিতরে কারেন্ট যাবে, ওর ভিতরে ওই কম্পাসটা নিয়ে আসলে দেখবা এখানে নাড়াচাড়া করবে। এখান থেকে প্রমাণ করা হয় যে আসলে কোন একটা তারের ভিতরে যখন কারেন্ট যায় তখন তার চারপাশে কি তৈরি হয়? একটা চৌম্বক, চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এগুলো ডিটেলস স্টাডি, আমাদের ডিটেলস এখন যাওয়ার দরকার নেই, জাস্ট চ্যাপ্টারের ভিতরে এই পার্টটা ছিল আমি জানাই দেওয়া দরকার, তাই হালকা করে জানাই দিচ্ছি। তাহলে এই যে চার্জ, কোন একটা চার্জ যখন চলে তখন এর চারপাশে কি তৈরি করে? চৌম্বক চৌম্বক ক্ষেত্র। ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র মানে বুঝো, এই যে চার্জ যে বলছি, এই চার্জও কিন্তু এর চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে। তড়িৎ ক্ষেত্র মানে ক্ষেত্র শব্দের সাথে পরিচিত আছো? ধরো এই যে জি। আমি আমার হাত দিয়ে যেই পর্যন্ত টাচ করতে পারছি, বা যে পর্যন্ত আমি ঠেকাইতে পারছি, এটা কি? আমার, মানে আমার তড়িৎ। ক্ষমতা এই পর্যন্ত, বা আমার প্রভাব আছে এই পর্যন্ত, এর বাইরে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। আমার ফোনটা আমার হাতের বাইরে আছে, তাহলে আমি ফোন টাচ করতে পারছি না, বা আমি ওইভাবে কোনো বল প্রয়োগ করতে পারছি না। অর্থাৎ যেই এরিয়া বরাবর, যেই এরিয়া পর্যন্ত আমি আমার প্রভাব বিস্তার করতে পারবো, আমি আমার প্রভাব দেখাতে পারবো, সেই এরিয়াটাই হচ্ছে, বা সেই ক্ষেত্রটাই হচ্ছে মেশকাতের ক্ষেত্র।
সেম ভাবে যদি একটা চার্জ এখানে রাখি, ওই চার্জটা যেই ক্ষেত্র পর্যন্ত তারা বল প্রয়োগ করতে পারবে, অন্য কাউকে ঠেলতে পারবে বা অন্য কাউকে আকর্ষণ করতে পারবে, সেই ক্ষেত্রটাই হবে কি ওই চার্জের তড়িৎ ক্ষেত্র। সেম ভাবে চুম্বকেরও আছে, চুম্বক কিন্তু একটা চুম্বক এখানে রেখে আর একটা চুম্বক ওই তোমার বাড়ি রাখলাম, এই দুটো কিন্তু আকর্ষণ করবে না, করে কি? না না। করে না। তো এদের আলাদা একটা কি আছে, স্পেস আছে, এক নির্দিষ্ট ক্ষেত্র আছে যার মধ্যেই সে কি করে, বল প্রয়োগ করে। এখন তাহলে এই চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র এরা আবার একে অপরের সাথে সম্পর্কযুক্ত। কারণ কি, দুইটা কার সাথে তৈরি হচ্ছে, একটা চার্জ যখন স্থির থাকছে তখন তড়িৎ ক্ষেত্র, চললে সেটা কি তৈরি করছে, চৌম্বক ক্ষেত্র। এই জন্য আমাদের একটা নতুন বল আসবে, সেটা হচ্ছে তড়িৎ চৌম্বক বল। কি বল? তো বন্ধু, তড়িৎ চৌম্বক বল। এই যে টান বল নিয়ে কথা বলছিলাম না, টান বল বলো, তোমার হচ্ছে ওর নাম কি, অভিলম্বিক ক্রিয়া বা অভিলম্বিক বল বলো বা নর্মাল ফোর্স যাই বলো, এইগুলো কিন্তু সব তড়িৎ চৌম্বক বলের একটা অংশ। এরা হচ্ছে আণবিক লেভেলে, মানে ওই পরমাণু লেভেলে এরা কাজ করে। এগুলো ওই লেভেলে কাজ করে কিন্তু আমরা বড় আকারে দেখাই, যেটাকে আমরা টেনশন বা টান বল বলি। কিন্তু আসলে ওটা কার পার্ট, অভিকর্ষিত পার্ট না, আবার সবল নিউক্লিয় বলের পার্ট না, এটা হচ্ছে তড়িৎ চৌম্বক বলের পার্ট। এবং কেন এগুলো হয় আমরা কলেজে গেলে হয়তো বা একটু ডিটেল জানাবো, কারণ এর জন্য কিছু বেসিক জিনিস জানা থাকা দরকার হয়। এখন আর একটা বল আছে দুর্বল নিউক্লিয় বল। কি বল? দুর্বল অনেক দিকে। এখন দুর্বল নিউক্লিয় বল সম্পর্কে তুমি কিছুই বুঝবে না, আমি তাই এটা নিয়ে কিছু বোঝাতে চাচ্ছি না, কারণ জিনিসটা পুরোই ডিফারেন্ট। বাট এতটুকু মনে রাখো জাস্ট, যে এটাও নিউক্লিয়াসের ভিতরেই থাকে, এটাও নিউক্লিয়াসের ভিতরেই থাকে, কিন্তু বলের প্রভাব কি খুব বেশি না। এই যে সবল নিউক্লিয় বল যতটা স্ট্রং, এটা তার তুলনায় কিছুই না, একদম একদম দুর্বল। কিন্তু এই দুর্বল নিউক্লিয় বল আবার এতটাও দুর্বল না যে অভিকর্ষ চেয়েও দুর্বল। সবচেয়ে দুর্বল বল হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বলের চেয়ে দুর্বল কোনো বল নেই। অভিকর্ষ বলের তুলনায় দুর্বল নিউক্লিয় বল একটু বেশি। আমার কথা বুঝতে পারছো? জি। আমি তোমার একটা বেটার ওপিনিয়ন দিই। তুমি এইটা, মানে তোমার বইয়ে হয়তো বা দুই এক পেজ লেখা থাকতে পারে, এই দুই এক পেজ একটু রিডিং পড়ো। রিডিং পড়ে হালকা আমি যা বললাম আর এর উপর বেস করে একটু নোট করো, কারণ এখান থেকে কিছু এমসিকিউ আছে। সো একটু জি। ট্রাই করো একটু রিডিং করার। জি। ওকে। জি। এখন আমি এই যে স্থির বল, আমার মেইন পারপাস হচ্ছে এটা বোঝানো। এই এই যে দুখন চার্জ, এরা অনেক সময় আকর্ষণ করছে, আবার অনেক সময় কি করছে, একে অপরকে ঠিক আছে। বিকর্ষণ করছে। এই আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান কেমন হবে, আমার এই মানটা জানা দরকার। যে একটা চার্জ আর একটা চার্জকে কত বলে আকর্ষণ করছে বা কত বলে বিকর্ষণ করছে, সেটা কেমন হবে। এটার জন্য আমাদের চিত্রে আসবে কুলম্ব নামে একজন ব্যক্তি। চার্জের একক কি? এবং কুলম্ব। এই কুলম্বটা এসছে এই কুলম্ব থেকে। কুলম্ব একটা, মানে এটা অবশ্যই এমন না যে হুট করে বলে ফেলেছে, এটা প্রমাণ করে বের করা লেগেছে। মহাকর্ষের সূত্র পড়ছো না, যে দুইটা ভরের মধ্যবর্তী বল, জি। এটা M1 ভর, এটা M2 ভর, মধ্যবর্তী দূরত্ব আর, তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ বল কত হয়? আর হুম, তো এমনি বানিয়েছিলাম। জি M1 M2 ভাগ আর আর স্কোয়ার হয়। এখন এই বলের সাথে কুলম্বের, কুলম্ব যে সূত্রকান দিচ্ছে সেটা অলমোস্ট সেম, একদম প্রায় সেম। শুধু ভরের পরিবর্তে এখানে চার্জটা আসবে। একটা বস্তুর চার্জ হচ্ছে কিউ, একটা বস্তুর চার্জ হচ্ছে কি কিউ, সরি কিউ, একটা কিউ অন, একটা কিউ ওয়ান, একটা হচ্ছে কিউ টু। ঠিক আছে? এবং এর মধ্যবর্তী দূরত্ব ধরো আর।
একটা চার্জ Q1, একটা চার্জ Q2, মধ্যবর্তী দূরত্ব R। তাহলে এদের মধ্যবর্তী যে আকর্ষণ বলটা হবে একদম সেম সূত্র। আমরা একটু প্রথমে যেভাবে ওখানে দেখছিলাম সেভাবে দেখি। আমরা কি বলছিলাম, এই বলটা চার্জ দ্বয়ের মানে ভর দ্বয়ের গুণফলের সমানুপাতিক এখানে বলছিলাম। আর এখানে হবে কি, চার্জ দ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক। আবার এইটা কি হবে, মধ্যবর্তী যে দূরত্ব আছে তার বর্গের ব্যস্তানুপাতিক। যখন এই দুটোকে এক জায়গায় করব তখন কি হবে, Q1 গুণ Q2 ভাগ R²। আর সমানুপাতিক চিহ্নটি যে কি বসানো, হ্যাঁ, এই ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক। এখানে সেটা কে, Q1 Q2 ভাগ R²। এই কে এর মান কত, আমাদের যেমন এখানে জি এর মান কত বেরোছিল, 6.67, 10⁻11 না 12, 12। ঠিক আছে তো। একক কি ছিল, কেজি না, এরকম একক নেই। কেন একক আছে তো, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার না। হ্যাঁ, জি এর মানটা ঠিক ঠিক আছে, 11 তো হওয়ার কথা, আমি একবার চেক করে নিই। ক্যালকুলেটর বের করতে পারতো হয়তো। ঠিক আছে, 11ই হবে। এখন এখানে কে এর মান কত হবে, এটা একটা সমানুপাতিক ধ্রুবক। এখানে সমানুপাতিক ধ্রুবকের যে মানটা হবে সেটা হচ্ছে 9 × 10⁻৯। কত হবে, আমি কেন্দ্র না। 10⁻মাইনাস না +9। এখন এই কে এর একক কি হবে বলো তোমার, কে এর একক কি হবে। কুলম্ব ট্রাই করো, মিটার কেজি। সম্পূর্ণ বলো কত হবে। 10 কেজি মাইনাস 10। এটা হবে হচ্ছে, তুমি একটু নিজে ব্যাখ্যা করো। এই যে কে, কে এর একক বের করতে হবে, তাহলে R² কি এফ সে গুণ আকারে সে ভাগ হবে, অর্থাৎ F R² ভাগ Q1 Q2 উপরে আছে, এ বিষয়ে কি নিচে চলে আসবে। এফ এর একক কি, নিউটন। আর এর একক কি, মিটার স্কোয়ার। কিউ এর একক কি, কুলম্ব। Q2 এর একক কি, তাও কুলম্ব। তাহলে কি হচ্ছে, নিউটন মিটার স্কোয়ার, নিচে থাকছে কুলম্ব স্কোয়ার। এক জায়গায় করলে কি হয়, নিউটন মিটার স্কোয়ার পার, কথা কি ক্লিয়ার। কিন্তু আর একটা বিষয়, আমরা কিন্তু বলছিলাম যে জি, এই মানটা কিন্তু তোমার মাধ্যমের উপর নির্ভর করে না। দুটা, একটা পৃথিবী একটা চাঁদ, যদি একটা পানির মধ্যে নিয়ে দিই, রেখে দিই, তাহলে কি বল কমে যাবে বা বেড়ে যাবে, এমন কিছু হবে, না। হবে না। কিন্তু তোমার যদি এখানে আসো, যে দুটো চার্জ আছে, দুটো চার্জ কাট রেখে দিলে, দুটো পুড়িয়ে দিলে, অথবা দুটো অন্য কোনো পদ্ধতির মাঝখানে রেখে দিলে, তাহলে কি বল একই থাকবে, জি। সেটা তো থাকবে না। অর্থাৎ তোমার মহাকর্ষীয় ধ্রুবকটা আছে মাধ্যমের উপর নির্ভরশীল নয়, কিন্তু এর মানটা মাধ্যমের উপর নির্ভরশীল।
এর সাথে আরো একটা রূপ আছে, সেই রূপটা আমি তোমাকে যখন এই অধ্যায়ে যাব, অর্থাৎ এটা তোমাদের স্থিতির বলে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ে এটা নিয়ে ডিসকাস করা হয়েছে। আমি তখন যখন যাব তখন আমি একটা আরো একটা ফর্মুলা দেখাবো, যে কে কে আমি চাইলে এইভাবে লিখতে পারি, 1/4 পাই এপসাইলন নট আকারে। এখন এটা দরকার নাই। তুমি জাস্ট মাথায় রাখো যে কে এর মানটা 9 × 10⁹ এটা কোন জায়গায়, এটা হচ্ছে শূন্য মাধ্যমে। অর্থাৎ যখন চার্জ দুইটার মাঝে কোনো কি থাকবে না, কোনো মাধ্যম থাকবে না, অর্থাৎ ফাঁকা। ওকে। মুড খারাপ নাকি? না না, গরম কেমন লাগছে? ফ্যান চালু করতে হবে আমার এখানে, বসে পড়ো না। আচ্ছা, তাহলে তো সমস্যা নেই। এখন আজকে আমি টোটাল কি কি পড়লাম তাই বলো। বিভিন্ন বল। আমরা দেখলাম মৌলিক বল। কি বল? মৌলিক বল। কয় প্রকার? চার প্রকার। 4 প্রকার। আমি নামগুলা লিখছি না, তুমি একটু বলে দাও। মহাকর্ষ বল, সবার মিত্র, দুর্বল মিত্র বল, তড়িৎ হুম। চুম্বক বল। তড়িৎ চৌম্বক বল। এখন আমরা চাইলে কিছু অঙ্ক করতে পারি স্থির তড়িৎ বলের উপরে। আমাদের দরকার নাই, কারণ এটা আমরা পরবর্তীতে পড়বো। জাস্ট সূত্রটা মনে রেখো যে কুলম্বের একটা সূত্র আছে, দেখতে একেবারে কার মতন, মহাকর্ষ বলের মতন। ঠিক আছে। এখন আমরা একটা নতুন একটা জিনিস দেখি। স্প্রিং দেখছো? কেমন হয় বলতো? কেমন হয়? গোল 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 করে পেছনে থাকে, তাই তো? এখন ধর আমি মাটি থেকে পুঁতে দিলাম, দিয়ে আর এক পাশে যদি ভাবে টানি, প্রথমে একটু গুনতে যে কষ্ট হয়, যত দূরে যায় কষ্ট তত বেশি হয় নাকি কম হয়? তোমার স্বাভাবিক এইভাবে আছে, একটু কোন টানলাম কষ্ট যেটুকু হয়, যদি মেলা টানতে হয় কষ্ট কি কম হয় না বেশি হয়? দেখতে হবে। বেশি হবে না। আসলে কি হয় তোমার কি মনে হয়? কোনো টেনে দেখছো তো? না, জানতাম না। হ্যাঁ, কি বললে, এখন যদি স্প্রিং না টেনে দেখো, বাইরে যদি খুঁজবা যে কোন জিনিস স্প্রিং আছে, টেনে দেখবা কি হয়, স্প্রিং কে প্রসারিত করে দেখবা যে কি হয়, একেবারে স্প্রিং এর প্রসারণ। সো যখন তুমি স্প্রিং কে টেনে দেখবা, যে স্বাভাবিক যে অবস্থান ছিল, সে অবস্থান থেকে যদি এরকম একটা অবস্থায় নিয়ে আসো, অর্থাৎ সে নর্মালি ছিল, তার দৈর্ঘ্য ছিল কত, এতটুকু ছিল, তুমি কি কি করেছো, সম্প্রসারিত করছো বা প্রসারিত করছো তাই বলো। তাহলে তুমি অনুভব করবা, এটা অনুভব করার জিনিস, এভাবে বলা জিনিস না। এখন তুমি যদি একে টানছো, তার মানে অবশ্যই এটা কি প্রয়োগ করা লাগছে, বল। বল। এখন তুমি যদি একই বল প্রয়োগ করো, ধরো এখন 5 নিউটন বল প্রয়োগ করে রাখছো, তাহলে কি তুমি মনে করো হালকা একটু টানিছো, আরো যদি দূরে সরাতে তাহলে আরো কি করতে হবে, বল প্রয়োগ করতে হবে। আরো বল প্রয়োগ করতে হবে। তার মানে কি আমরা এতটুকু শিওর যে এর সরণ যত বেশি ঘটাবো, সরণ যত বেশি ঘটাইতে চাবো, তত বেশি বল প্রয়োগ করতে হবে। হুম, সরণ যত বেশি ঘটাইতে যাবো তত কি করতে হবে? বল প্রয়োগ করতে তাহলে কি এমন বলতে পারি যে এক্স এর মান বাড়াইলে, সরি জিনিসটা এমন না,
যত বেশি বল প্রয়োগ করব স্মরণ তত বাড়বে, যত বল কম প্রয়োগ করব স্মরণ তত। এটা কোন সম্পর্ক দেখো তো? 10 জানুয়ারি। শিওর? আমার সমানুপাতিক। সমানুপাতিক। তাহলে আমি লিখতে পারি এফ প্রপোর্শনাল টু এক্স। এটা হচ্ছে কোন এক সময় পড়বা, অনেকটা হুকের সূত্র। বাট দরকার নেই এখন। সমানুপাতিক চিহ্নটি দিয়ে কি বলে? সমানুপাতিক ধ্রুবকের সমান। কি কি একটা একে বলা হয় স্প্রিং ধ্রুবক। বলে স্প্রিং ধ্রুবক। এখন এই কে এর মান কি মেজার করে? হ্যালো? নেটওয়ার্ককে ডিস্টার্ব করছে কি নাকি? কিন্তু আউট যাবে। আচ্ছা, স্প্রিং ধ্রুবকের এককটা কি বলতে পারবা? বের করতে ট্রাই করো তো। স্ক্রিনে দেখতে পাচ্ছি। হুম, স্ক্রিন দেখতে পাচ্ছ না? এখন না অনেক আগে থেকে? এই আর মানে কয়েকদিন আগে। আচ্ছা, একক কি হবে বলো তো? বলের একক কি? এন এম এন এম মাইনাস অন। ওয়ান। জি।